এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ইরান যুদ্ধ চাইছে, আমেরিকা কেন পিছু হটছে? মিলল খবর, আমেরিকার 15 সামরিক ঘাঁটি শেষ, নিহত শত শত মার্কিন সেনা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে আঘাত করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আমেরিকা। ইরানের জন্য পাতা ফাঁদে পা দিয়েছে নিজেই। পারস্য শক্তির পাল্টা হামলায় হারাতে হয়েছে উপসাগরীয় অঞ্চলে থাকা নিজেদের 15টি সামরিক ঘাঁটি বাঁচানোর স্বার্থে ইরানকে নাস্তানাবুদ করার স্বপ্ন দেখা আমেরিকাকে এখন বাধ্য হয়েই পিছু হটতে হচ্ছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ শেষ হওয়ার আগেই যদি পিছু হটতে হয় তাহলে আসল বিজয়ী কে? বোঝাই যাচ্ছে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন মেরুদণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরান। এদিকে ট্রাম্পের ছেলের মাথার দাম ধরল ইরান। ট্রাম্পের ছেলে ইরানের নিশানায়, পুরস্কার $1 কোটি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্পের পরিবার। যুদ্ধের ময়দান নয়, এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের ছেলেকে ঘিরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন একটি বার্তা প্রচার করা হয়েছে যা ওয়াশিংটনেও নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। প্রতিবেদনে দেখানো হয়েছে ব্যারন ট্রাম্পকে ঘিরে নজরদারির মতো দৃশ্য, তার আশপাশের মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন স্তর। আর সবচেয়ে বিস্ফোরক দাবি, তাকে লক্ষ্য করে $1 কোটি পুরস্কারের কথা বলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রায় 3 মিনিটের একটি প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে কেন্দ্র করে এক অস্বাভাবিক উপস্থাপনা করা হয়। প্রতিবেদনে একজন মুখোশধারী ব্যক্তিকে ব্যারনের ছবি পর্যবেক্ষণ করতে দেখা যায়। এমনকি মার্কিন প্রেসিডেন্টের ছেলে নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন স্তর কিভাবে অতিক্রম করা যেতে পারে সেটিও নাটকীয় গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়। এদিকে হরমুজে ইরানের বড় সিদ্ধান্ত, আমেরিকার জন্য ভয়াবহ দুঃসংবাদ। সমুদ্রে ইরানের নতুন খেলা, বিপাকে আমেরিকা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হরমুজ প্রণালীতে এবার নতুন চাল ইরানের। জাহাজ চলবে ঠিকই, কিন্তু বিনা পয়সায় নয়। ইরানের সংসদীয় কমিটির অনুমোদন, হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে নেওয়া হবে সেবা ফি, নেভিগেশন থেকে পরিবেশ সুরক্ষা, নিরাপত্তা থেকে বীমা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, সবকিছুর জন্যই দিতে হবে টাকা, আর সেই অর্থ দিতে হবে ইরানি রিয়ালে। তবে এখানে আসল বিষয়টা শুধু টাকা নয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল জ্বালানি পরিবহন হয়। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 1/5 এই পথের উপর নির্ভরশীল ছিল। তাই এখানে টোল বসানোর অর্থ শুধু একটি নতুন ফি নয়, এটা সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে বড় এক বার্তা। এদিকে ইউরোপে হামলা করে ইরানের কি লাভ হবে? ইরানের মিসাইল কিভাবে পৌঁছাবে ইউরোপে? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাজনৈতিক দাবার বোর্ডে বিশ্ব কেঁপে উঠেছে। কোনো আপোষ নেই, কোনো কিছু হটা নেই। ডোনাল্ড ট্রাম্পের সামরিক চাপ আর চালের জবাবে তেহরান এবার এমন এক কৌশল বেছে নিয়েছে যা পুরো ইউরোপের ঘুম হারাম করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে পরোয়া না করে ইরান এবার নিশানা করেছে ইউরোপের সবচেয়ে দুর্বল জায়গায়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে একে একে হামলা চালিয়ে ওয়াশিংটনকে আগেই বার্তা দিয়েছিল তেহরান। কিন্তু ট্রাম্প যুদ্ধ থামানো তো দূরের কথা, আক্রমণের তীব্রতা আরো বাড়াতে চান। এই অবস্থায় ইরান বুঝতে পেরেছে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকলে যুদ্ধ জেতা সম্ভব নয়। তাই দাবার চাল পরিবর্তন করল তেহরান, নজর গেল ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে। এদিকে যুদ্ধের মধ্যে বিশাল সুখবর পেল ইরান। যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের মুখে চড়। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন, প্রতিনিয়ত একের পর এক হামলা আর কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞার শৃঙ্খল, এত কিছুর পরও কি ইরানকে দমানো গেছে? উত্তর হচ্ছে না। ঠিক যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল জ্বালিয়ে দিয়ে ইরানকে মানচিত্রে কোণঠাসা করার নীল নকশা সাজানো হচ্ছিল, ঠিক তখনই ওয়াশিংটন ও তেল আবিবকে কার্যত স্তব্ধ করে দিয়েছে তেহরান। যুদ্ধের তীব্রতার মাঝেই ইরান উদ্ধার করেছে এক বিশাল শক্তির ভান্ডার। দেশের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে সন্ধান মিলেছে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের এক বিশাল প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে। যেখানে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখা হচ্ছিল, সেখানে তেহরানের হাতে এলো $100 কোটি নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক হাতিয়ার। এদিকে ট্রাম্পের 50% শুল্কের জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ কানাডার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য বিরোধে এবার কঠোর জবাব দিতে যাচ্ছে কানাডা। আগামী 8 সেপ্টেম্বর থেকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ওয়াশিংটন কানাডীয় পণ্যে 50% শুল্ক বসানোর পর এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে কঠোর অবস্থানে কানাডা। আগামী 8 সেপ্টেম্বর থেকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে অটোয়া। সম্প্রতি $20 বিলিয়ন কানাডীয় পণ্যের উপর 50% শুল্ক বসায় ওয়াশিংটন। এর জবাবেই কড়া পদক্ষেপ নিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা $20 বিলিয়ন পণ্যের উপরে 50% ট্যারিফ দিয়েছে। তার মানে কি? এই যে কানাডার সাথে আমেরিকার গোলযোগ, এই গোলযোগটার কারণ কি এবং এর শেকড়টা কোথায়? ডোনাল্ড ট্রাম্প চান কি? শুধু তো ইরান না, আবার ইরানের উপরে এই মুহূর্তে আমেরিকা পৃথিবীর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু ইরান বলছে কি? ইরান খুব সাবলীলভাবে বলছে যে এই নিষেধাজ্ঞা টোটালি ব্যর্থ করে দেওয়া হবে এবং আমেরিকা বরং কোণঠাসা হয়ে পড়বে। আসলে আমেরিকা কোণঠাসা হয়ে পড়ার সম্ভাবনা আছে কিনা? এর পাশে আমেরিকার একজন সিনেটর প্রার্থী রিপাবলিকান দলের, তিনি সরাসরি বলেছেন, আন্তর্জাতিক সব গণমাধ্যমে খবর হয়েছে, টাইমস অফ ইসরায়েলেও খবরটি এসেছে, সেটি হচ্ছে
মাইক রজার্স নামে একজন সিনেটর প্রার্থী রিপাবলিকান দলে, তিনি বলেছেন আইপ্যাককে যে দয়া করে তোমরা আমার পক্ষে কোনো প্রচারণায় যোগ দিও না, আমার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিও না। ইরানকে আঘাত করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আমেরিকা। ইরানের জন্য পাতা ফাঁদে পা দিয়েছে নিজেই। পারস্য শক্তির পাল্টা হামলায় হারাতে হয়েছে উপসাগরীয় অঞ্চলে থাকা নিজেদের 15টি সামরিক ঘাঁটি বাঁচানোর স্বার্থে ইরানকে নাস্তানাবুদ করার স্বপ্ন দেখা আমেরিকাকে এখন বাধ্য হয়েই পিছু হটতে হচ্ছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ শেষ হওয়ার আগেই যদি পিছু হটতে হয় তাহলে আসল বিজয়ী কে? বোঝাই যাচ্ছে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন মেরুদণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরান। একের পর এক ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় চলমান যুদ্ধে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে আমেরিকা। ইরানের শক্তিমত্তার সামনে অনিরাপদ হয়ে পড়েছে গেল কয়েক দশক ধরে পারস্য উপসাগরে গড়ে ওঠা মার্কিন সামরিক ঘাঁটিগুলো, এমনটাই দাবি করছেন অবসরপ্রাপ্ত মার্কিন 4 তারকা জেনারেল ব্যারি ম্যাকক্যাফ্রি। তার দেয়া তথ্য মতে ইরানের হামলার জেরে এখন পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে থাকা 15টি সামরিক ঘাঁটিতে স্থায়ীভাবে প্রবেশাধিকার হারিয়েছে আমেরিকা। যদিও যুক্তরাষ্ট্রের দুর্বলতা প্রকাশ পাবে এমন আশঙ্কায় এখন পর্যন্ত তথ্যটি গোপন রাখার চেষ্টা করছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তবে প্রায় 6 মাস ধরে চলমান যুদ্ধে আমেরিকার দুরবস্থার বাস্তব চিত্র ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফুটে উঠেছে। পারস্য উপসাগরে একের পর এক ইরানি হামলা আমেরিকার বহু সামরিক কৌশলকে সফলভাবে ব্যর্থ প্রমাণ করেছে। তেহরানের যুদ্ধ কৌশলের সামনে হার মানা ওয়াশিংটনের সামনে এখন প্রশ্ন, পেন্টাগন কি শত শত ডলার ব্যয় এসব ঘাঁটি পুনর্গঠন করবে, নাকি চাচা আপন প্রাণ বাঁচা নীতিতে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে নিজেদের তল্পি তল্পা গুটিয়ে পালাবে? ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ব্যর্থতা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিরক্ষা ও সামরিক বিষয়ক সংবাদ পোর্টাল ডিফেন্স সিকিউরিটি এশিয়া। বলছে ইরানের আঘাতে এখন পর্যন্ত 200টিরও বেশি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আছে জ্বালানি সংরক্ষণাগার, রাডার, যোগাযোগ ব্যবস্থা, হ্যাঙ্গার ও বিমান প্রতিরক্ষা অবকাঠামো। পরিস্থিতি আমেরিকার অনুকূলে রাখতে উপসাগরীয় ঘাঁটিগুলোর উপর নির্ভরতা কমিয়ে পশ্চিম সৌদি আরব, জর্ডান, ইসরায়েল, দক্ষিণ ইউরোপ ও ভারত মহাসাগরে সামরিক ঘাঁটি সরিয়ে নেয়ার পরিকল্পনাও করে পেন্টাগন। তবে শেষ পর্যন্ত তেহরানের সক্ষমতার সামনে ওয়াশিংটনের সে পরিকল্পনাও ফেস্তে যায়। সামরিক বিশ্লেষকদের একাংশের দাবি, ইরানের উদ্দেশ্য আমেরিকাকে পরাজিত করা নয়, বরং এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে করে আমেরিকা উপসাগরীয় অঞ্চল থেকে স্থায়ীভাবে পিছু হটতে বাধ্য হয়। এ কারণে এ অঞ্চলে থাকা কোনো মার্কিন ঘাঁটি দখল না করে নিয়মিত হামলা চালিয়ে আমেরিকার সামরিক ব্যয় বৃদ্ধি করছে ইরান। হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্পের পরিবার। যুদ্ধের ময়দান নয়, এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের ছেলেকে ঘিরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন একটি বার্তা প্রচার করা হয়েছে যা ওয়াশিংটনেও নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। প্রতিবেদনে দেখানো হয়েছে ব্যারন ট্রাম্পকে ঘিরে নজরদারির মতো দৃশ্য, তার আশপাশের মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন স্তর। আর সবচেয়ে বিস্ফোরক দাবি, তাকে লক্ষ্য করে 1 কোটি মার্কিন ডলারের পুরস্কারের কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রায় 3 মিনিটের একটি প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে কেন্দ্র করে এক অস্বাভাবিক উপস্থাপনা করা হয়। প্রতিবেদনে একজন মুখোশধারী ব্যক্তিকে ব্যারনের ছবি পর্যবেক্ষণ করতে দেখা যায়। এমনকি মার্কিন প্রেসিডেন্টের ছেলে নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন স্তর কিভাবে অতিক্রম করা যেতে পারে সেটিও নাটকীয় গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়। এরপর আসে সবচেয়ে আলোচিত অংশ। প্রতিবেদনে বলা হয় ব্যারন ট্রাম্পকে লক্ষ্য করে 1 কোটি ডলারের পুরস্কারের কথা রয়েছে এবং শেষ দিকে এমন দাবিও করা হয় যে অনেকেই এই পুরস্কার পাওয়ার জন্য আগ্রহী হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সম্প্রচারে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ দেওয়া হয়নি যে ব্যারন ট্রাম্পের কাছে পৌঁছানোর কোনো বাস্তব প্রচেষ্টা সফল হয়েছে। তারপরও বিষয়টি গুরুত্ব পাচ্ছে অন্য কারণে, কারণ এর আগে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি এবং ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সহ কয়েকজন মার্কিন কর্মকর্তাকে লক্ষ্য করার অভিযোগও করেছে যুক্তরাষ্ট্র। আর চলমান যুদ্ধের পর পরিস্থিতি আরো উত্তপ্ত। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। এরপর ইরানের প্রতিশোধের আহ্বান আরো জোরালো হয়ে ওঠে। এতদিন হুমকির মূল লক্ষ্য ছিল ট্রাম্প কিংবা ইরান বিষয়ক মার্কিন কর্মকর্তারা, কিন্তু এবার আলোচনার কেন্দ্রে এসেছে প্রেসিডেন্টের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এই কারণেই ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের এই সম্প্রচারকে শুধু একটি টেলিভিশন প্রতিবেদন হিসেবে দেখছেন না অনেকেই। তবে এখন পর্যন্ত ব্যারন ট্রাম্পের বিরুদ্ধে কোনো হামলা হয়েছে কিনা এমন প্রমাণ নেই। 1 কোটি ডলারের পুরস্কারের দাবিটিও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তবু বার্তাটি স্পষ্টভাবে উত্তেজনা বাড়িয়েছে, কারণ যুদ্ধের উত্তাপ যখন সামরিক ঘাঁটি আর কূটনৈতিক টেবিল ছাড়িয়ে প্রেসিডেন্টের পরিবারের দিকেও ইঙ্গিত করতে শুরু করে, তখন পরবর্তী পদক্ষেপ কতটা কঠিন হতে পারে সেটি সবচেয়ে বড় প্রশ্ন।
হরমুজ প্রণালীতে এবার নতুন চাল ইরানের। জাহাজ চলবে ঠিকই, কিন্তু বিনা পয়সায় নয়। ইরানের সংসদীয় কমিটির অনুমোদন, হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে নেওয়া হবে সেবা ফি, নেভিগেশন থেকে পরিবেশ সুরক্ষা, নিরাপত্তা থেকে বীমা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, সবকিছুর জন্যই দিতে হবে টাকা, আর সেই অর্থ দিতে হবে ইরানি রিয়ালে। তবে এখানে আসল বিষয়টা শুধু টাকা নয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল জ্বালানি পরিবহন হয়। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 1/5 এই পথের উপর নির্ভরশীল ছিল। তাই এখানে টোল বসানোর অর্থ শুধু একটি নতুন ফি নয়, এটা সমুদ্রপথে নিয়ন্ত্রণ নিয়ে বড় এক বার্তা। ইরানের বক্তব্য স্পষ্ট, আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা মানতে হবে, কিন্তু একই সঙ্গে মানতে হবে উপকূলীয় দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অধিকার। এমনকি 1982 সালে সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘের সনদের প্রসঙ্গ টেনে এনেছে তেহরান। ওমানের ঘোষণার উদাহরণ দিয়ে ইরান বলছে, আন্তর্জাতিক আইন মানার অর্থ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া নয়। কিন্তু এখানেই নতুন সংঘাত। এর আগে ইরান হরমুজ দিয়ে যাওয়া পণ্যের মূল্যের 5 থেকে 7% পর্যন্ত ফি নেওয়ার কথা ভাবছিল বলে খবর আসে। ওমানও প্রায় 3% মতো চার্জ নিয়ে আলোচনা করেছিল। তবে পার্থক্য ছিল গুরুত্বপূর্ণ। ওমানের প্রস্তাব ছিল স্বেচ্ছায় অর্থ দেওয়ার ব্যবস্থা, আর যুক্তরাষ্ট্র ছিল বাধ্যতামূলক ফি আরোপের ঘোর বিরোধী। মার্কিন নিষেধাজ্ঞা, বীমা সংকট, আন্তর্জাতিক নৌ বাণিজ্যে অনিশ্চয়তা, অর্থাৎ একটি ফি পুরো শিপিং ব্যবস্থায় আনতে পারে নতুন চাপ। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একজন মোহসেন রেজাই বলেছেন, অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে হরমুজ তো বটেই, পারস্য উপসাগর থেকেও এক ফোঁটা তেল রপ্তানি হতে দেওয়া হবে না। আরো ভয়ঙ্কর বার্তা এসেছে এরপর। আমেরিকার অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা ওয়াশিংটনকে সমর্থন করলে ইরান সেটিকে যুদ্ধের অংশগ্রহণ হিসেবে বিবেচনা করতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার, ইরানের সংসদীয় কমিটি বিধানটি অনুমোদন করলেও এটি এখনো আইন নয়। সংসদে ভোট বাকি, এরপর রয়েছে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন। কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ নয়। আইন পাশ হলে কি হবে? জাহাজগুলো কি ইরানের নির্ধারিত অর্থ পরিশোধ করবে, নাকি শুরু হবে নতুন নিষেধাজ্ঞা, নতুন চাপ, আরো বড় সংঘাত? হরমুজের দাম নির্ধারণের ক্ষমতা নিয়ে ইরান ও আমেরিকা যদি মুখোমুখি দাঁড়ায়, তাহলে কি সমুদ্রের এই সরু প্রণালী হয়ে উঠবে পরবর্তী বড় সংঘাতের বিস্ফোরক মঞ্চ? ভূ রাজনৈতিক দাবার বোর্ডে বিশ্ব কেঁপে উঠেছে। কোনো আপোষ নেই, কোনো পিছু হটা নেই। ডোনাল্ড ট্রাম্পের সামরিক চাপ আর চালের জবাবে তেহরান এবার এমন এক কৌশল বেছে নিয়েছে যা পুরো ইউরোপের ঘুম হারাম করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে পরোয়া না করে ইরান এবার নিশানা করেছে ইউরোপের সবচেয়ে দুর্বল জায়গায়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে একে একে হামলা চালিয়ে ওয়াশিংটনকে আগেই বার্তা দিয়েছিল তেহরান। কিন্তু ট্রাম্প যুদ্ধ থামানো তো দূরের কথা, আক্রমণের তীব্রতা আরো বাড়াতে চান। এই অবস্থায় ইরান বুঝতে পেরেছে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকলে যুদ্ধ জেতা সম্ভব নয়। তাই দাবার চাল পরিবর্তন করল তেহরান। নজর গেল ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে। বুলগেরিয়ার পার্লামেন্টে যখন ঘোষণা এলো তারা রেজনের বিমান ঘাঁটি মার্কিন সামরিক বিমানকে ব্যবহার করতে দেবে, ঠিক তখনই আগুনে ঘি পড়ল। তেহরানের হুঙ্কার ছড়িয়ে পড়ল বাতাসে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সোজা কথা, যে দেশ মার্কিন আগ্রাসনে সাহায্য করবে তার পরিণতি হবে ভয়াবহ। সেই দেশকে পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান। প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্য ছেড়ে হঠাৎ কেন ইউরোপকে হুমকিতে ফেলল ইরান? দক্ষিণ পূর্ব ইউরোপ হলো ন্যাটোর সবচেয়ে দুর্বল অংশ। এখানে রয়েছে ন্যাটোর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, ইউক্রেনে অস্ত্র সরবরাহের মূল পথ এবং কৃষ্ণ সাগরের চরম কৌশলগত অবস্থান। ইরান খুব ভালো করেই জানে এখানে একটিমাত্র ছোট আঘাত পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে তাসের ঘরের মতো ধসিয়ে দিতে পারে। বুলগেরিয়া কেন এই আগুনে ঝাঁপ দিল? ইউরোপের অন্য দেশগুলো যখন এই যুদ্ধ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে চায়, তখন বুলগেরিয়া উল্টো মার্কিন সেনাকে জায়গা দিল। এর পেছনে রয়েছে ওয়াশিংটনের প্রচন্ড রাজনৈতিক চাপ, ইউক্রেন যুদ্ধের তীব্রতা এবং রাশিয়াকে রোখার বাধ্যবাধকতা। হোয়াইট হাউসের প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো রাজনৈতিক ক্ষমতা সুফিয়ান ছিল না। কিন্তু তেহরান কি সত্যি ইউরোপে আঘাত হানতে সক্ষম? উত্তরটা ইতিমধ্যে বিশ্ব দেখেছে। প্রায় 3780 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত ইউএস-ইউকে যৌথ সামরিক ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে তেহরান। স্পষ্ট বার্তা, ইউরোপ এখন আর ইরানের মিসাইলের নাগালের বাইরে নয়। তবে এই খেলায় লুকিয়ে রয়েছে চরম বিপদ। এটি এক ঝুঁকিপূর্ণ ভূ রাজনৈতিক জুয়া। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন, প্রতিনিয়ত একের পর এক হামলা আর কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞার শৃঙ্খল, এত কিছুর পরও কি ইরানকে দমানো গেছে? উত্তর হচ্ছে না। ঠিক যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল জ্বালিয়ে দিয়ে ইরানকে মানচিত্রে কোণঠাসা করার নীল নকশা সাজানো হচ্ছিল, ঠিক তখনই ওয়াশিংটন ও তেল আভিভকে কার্যত স্তব্ধ করে দিয়েছে তেহরান। যুদ্ধের তীব্রতার মাঝেই ইরান উদ্ধার করেছে এক বিশাল শক্তির ভান্ডার। দেশের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের সন্ধান মিলেছে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের এক বিশাল প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের। যেখানে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখা হচ্ছিল, সেখানে তেহরানের হাতে এলো শত কোটি ডলারের নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক হাতিয়ার। ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনিজাদ রাষ্ট্রীয় গণমাধ্যমে এই ঐতিহাসিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্রের মধ্যে প্রায় 5.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস সরাসরি উত্তোলনযোগ্য। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী নতুন এই একক গ্যাস ক্ষেত্রটি থেকে টানা 15 বছর ধরে প্রতিদিন প্রায় 1 বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া সম্ভব, যা দেশটির বিশ্বখ্যাত সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি বড় ধাপের সমপরিমাণ চাহিদা একা মেটাতে সক্ষম। শুধু তাই নয়, আবিষ্কৃত এই গ্যাস অত্যন্ত উচ্চমানের, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় সুইট গ্যাস। এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ নগণ্য, যার ফলে শোধন করতে খরচ হবে নামমাত্র।
শুধু গ্যাসের বাইরেও এই খনিতে রয়েছে প্রায় 1,000 কোটি ডলার মূল্যের অতি মূল্যবান গ্যাস কন্ডেনসেন্ট। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানের অর্থনৈতিক রক কেটে দিতে চাইলেও প্রকৃতির এই অশেষ নিয়ামত ইরানের অর্থনীতিতে এক নতুন অক্সিজেন যোগালো। প্রশ্ন হচ্ছে, এই আবিষ্কার কেন কেবল একটি প্রাকৃতিক সম্পদের খবর নয়, বরং ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে এক বিশাল রাজনৈতিক বিজয়? চলতি বছরের শুরু থেকেই ইরানকে দুর্বল করতে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি জোট। লক্ষ্য ছিল ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া, তাদের দৈনিক গ্যাস উৎপাদন সক্ষমতা কমিয়ে আনা। এমনকি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে চূড়ান্তভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছিলেন। কিন্তু পশ্চিমাদের সমস্ত চাল ভেঙে গেছে। যে ইরানকে ধ্বংসের দ্বার প্রান্তে ভেবেছিল পশ্চিমা মিডিয়া, সেই ইরান আজ ঘোষণা দিচ্ছে তারা দ্রুততম সময়ে এই খনি থেকে উৎপাদন শুরু করতে যাচ্ছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় চুক্তি আলোচনার নামে ট্রাম্প প্রশাসন যে চাতুর্যের আশ্রয় নিয়েছিল এবং হরমুজ প্রণালীতে যে অবরোধের পায়তারা চলছিল, ইরানের এই আত্মবিশ্বাস সেই সমস্ত ষড়যন্ত্রের মুখে এক চড় মারল। পেন্টাগনের সামরিক চাপ কিংবা হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার ফাইল, কোনোটাই যে ইরানের দৃঢ়তাকে ভাঙতে পারেনি, এই আবিষ্কার তার সবচেয়ে বড় প্রমাণ। প্রতিরক্ষার ময়দানে যেমন তারা শক্ত হাতে প্রতিপক্ষকে রুখে দিচ্ছে, তেমনি নিজেদের জাতীয় সম্পদ ও অর্থনীতিকে রক্ষা করতেও তেহরান যে কতটা আত্মনির্ভরশীল, ফার্স প্রদেশের এই নতুন গ্যাস ক্ষেত্র তার উজ্জ্বল উদাহরণ। যুক্তরাষ্ট্র ও তার দোসরদের আগ্রাসী নীতি মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থানকে যে নড়বড়ে করতে পারেনি, বরং তারা আরো শক্তিশালী হয়ে উঠেছে, তা এখন সময়ের সাথে স্পষ্ট। পশ্চিমাদের এই নিষেধাজ্ঞা আর যুদ্ধ চাপিয়ে দেওয়ার রাজনীতি কি তবে চূড়ান্তভাবে ব্যর্থ হতে চলেছে? ইরান কি পারবে এই গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অবরোধ পুরোপুরি গুড়িয়ে দিতে? যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে কঠোর অবস্থানে কানাডা। আগামী 8 সেপ্টেম্বর থেকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে অটোয়া। সম্প্রতি $20 বিলিয়ন কানাডীয় পণ্যের উপর 50% শুল্ক বসায় ওয়াশিংটন। এর জবাবেই কড়া পদক্ষেপ নিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন ইস্পাত, দুগ্ধজাত পণ্য ও ইলেকট্রনিক্স শিল্পের উপর বসানো হবে এই শুল্ক। কার্নি বলছেন, ওয়াশিংটনের প্রতিটি পদক্ষেপের সমপরিমাণ জবাব দেবে কানাডা। মূলত দেশটির কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কার্নি। এই সপ্তাহেই দীর্ঘদিনের মিত্র এই দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। কার্নির অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প এমন কিছু শর্ত দিয়েছিলেন যা পুরোপুরি অগ্রহণযোগ্য। এসব শর্ত কানাডার অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি ফরাসি ভাষা ও কুইবেক সংস্কৃতির জন্য মার্কিন প্রস্তাবগুলি হুমকি ছিল। ট্রাম্প চেয়েছিলেন কানাডা যেন অন্য কোনো দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তি না করে। অটোয়া এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলছেন, কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও সব সুবিধা ভোগ করতে চায়। মার্কিন কৃষকদের ওপর কানাডার শুল্ক আরোপেরও সমালোচনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডার সাথে নতুন করে আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই। এই বাণিজ্য যুদ্ধের কারণে কানাডায় জিনিসপত্রের দাম ও বেকারত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। অনেক ছোট ও মাঝারি ব্যবসা দেউলিয়া হতে পারে। ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে বাঁচাতে আগামী সপ্তাহে সহায়তা প্যাকেজ ঘোষণা করবে কানাডা সরকার। এই সহায়তা কয়েক বছর ধরে চলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা $20 বিলিয়ন পণ্যের উপরে 50% ট্যারিফ দিয়েছে। তার মানে কি? এই যে কানাডার সাথে আমেরিকার গোলযোগ, এই গোলযোগটার কারণ কি এবং এর শেকড়টা কোথায়? ডোনাল্ড ট্রাম্প চান কি? শুধু তো ইরান না, আবার ইরানের উপরে এই মুহূর্তে আমেরিকা পৃথিবীর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু ইরান বলছে কি? ইরান খুব সাবলীলভাবে বলছে যে এই নিষেধাজ্ঞা টোটালি ব্যর্থ করে দেওয়া হবে এবং আমেরিকা বরং কোণঠাসা হয়ে পড়বে। আসলে আমেরিকা কোণঠাসা হয়ে পড়ার সম্ভাবনা আছে কিনা? এপাশে আমেরিকার একজন সিনেটর প্রার্থী রিপাবলিকান দলের, তিনি সরাসরি বলেছেন, আন্তর্জাতিক সব গণমাধ্যমে খবর হয়েছে, টাইমস অফ ইসরায়েলেও খবরটি এসছে। সেটি হচ্ছে মাইক রজার্স নামে একজন সিনেটর প্রার্থী রিপাবলিকান দলের, তিনি বলেছেন আইপ্যাককে যে দয়া করে তোমরা আমার পক্ষে কোনো প্রচারণায় যোগ দিও না, আমার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিও না। তিনি সরাসরি বলেছেন যে আইপ্যাক আমার পক্ষে নির্বাচনে প্রচারণা চালালে আমার পরাজয়ের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এই পরিস্থিতির কারণ কি এবং কেন এটা হলো? আর সবশেষে আলোচনায় থাকবে মক্কা চুক্তির আদ্যপ্রান্ত, বিশেষ করে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, ইসরায়েল কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, আর আমেরিকার পরিস্থিতি কি হচ্ছে এই মক্কা চুক্তির মাধ্যমে। এর মোটামুটি একটা আদ্যপ্রান্ত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। দর্শক, প্রথমেই কানাডার প্রসঙ্গ তুলেছিলাম। কানাডা এবং আমেরিকার মধ্যকার যে বাণিজ্য যুদ্ধ, এই প্রসঙ্গটা মূলত প্রথমে টেনেছি আমি এই কারণে যে একই রকমের বাণিজ্য যুদ্ধ চীনের সাথে আছে আমেরিকার, একই রকমের বাণিজ্য যুদ্ধ ভারতের সাথে আছে, বিভিন্ন দেশের সাথে আছে। কানাডা আর আমেরিকা মোটামুটি বলা যায় যে তারা এক মার পেটে দুই ভাই, এরকম একটা পরিস্থিতি। এত সম্পর্ক চিরদিন। কানাডার অনেক কিছুই আমেরিকা নিয়ন্ত্রণ করে, কিন্তু সেই দেশটির সাথেও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক স্বাভাবিক থাকছে না, ভালো থাকছে না। মানে পৃথিবীর যারে মনে করে তার উপরে ট্যারিফ ট্যাক্স শুল্ক বসিয়ে দিচ্ছে। টাকা ডলার ছাড়া কোনো কথা নেই ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডলারের জন্য যুদ্ধ করতে পারে, ডলারের জন্য একদম শত্রুকে মিত্র আর মিত্রকে শত্রু বানিয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের কাছে টাকা ছাড়া কোনো কথা নেই। মানবতা, সভ্যতা, ভদ্রতা, সহযোগিতা, সহায়তা, এর কোনো কিছু কোনো মূল্য নেই। ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে কানাডার প্রধানমন্ত্রী কার্নির ব্যাপক গোলযোগ আছে, দ্বন্দ্ব আছে।
এই সমস্ত দ্বন্দ্ব, এই সমস্ত গোলযোগ মেটাতে একটা মিটিংয়ে বসেছিল। সেই মিটিং ব্যর্থ হয়েছে। সেই মিটিং থেকে ডোনাল্ড ট্রাম্প যা যা চেয়েছেন, যে কারণে কানাডার প্রধানমন্ত্রী, তিনি তার কিছুই দিতে চাননি সেইভাবে। এমনকি ডোনাল্ড ট্রাম্প এরকম কথাও বলেছেন যে চীনের সাথে কানাডার বাণিজ্য কমাতে হবে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে, কানাডার সাথে চীনের বাণিজ্য থাকলে চীন শুল্ক এড়াতে, আমেরিকান এক্সট্রা শুল্ক এড়াতে বহু সংখ্যক পণ্য কানাডায় রপ্তানি করবে, আর কানাডা থেকে সেই পণ্য আবার আমেরিকায় ঢুকবে। চীনের উপর তো ট্যারিফ, এক্সট্রা ট্যারিফ আছে, অনেক বেশি ট্যারিফ আছে। এই ট্যারিফটা কম দিয়ে কানাডার সাথে বাণিজ্য করলো, কানাডার মাধ্যমে চীনের সেই পণ্য আমেরিকার বাজারে ঢুকলো। ডোনাল্ড ট্রাম্প এটা বলছেন। কিন্তু কানাডার বক্তব্য হচ্ছে যে আমরা একটা স্বাধীন দেশ, কার সাথে কি নিয়ে কোন বিষয়ে কতগুলো কি বাণিজ্য করবো সেটা আমাদের ব্যাপারে, আমরা সিদ্ধান্ত নেব। এটা আমাদের সার্বভৌম অধিকার, এটা আপনি ডিকটেট করতে পারেন না, আমরা এটা মানব না। এইভাবে কানাডার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ভেঙে গেছে, সাকসেস হয়নি। এরপরে কানাডার $20 বিলিয়ন অর্থাৎ $2000 কোটি পণ্যের উপরে 50% ট্যারিফ দিয়েছে। তার মানে কি, 100 টাকার পণ্য হলে 50 টাকা তার ট্যারিফ, $2 বিলিয়ন হলে তার মানে $1 বিলিয়ন আমেরিকাকে দিয়ে দিতে হবে। তাহলে সেই সমস্ত পণ্যগুলো বিক্রি করা যাবে নাকি, কেউ কিনবে নাকি, তার দাম কত হবে? 100 টাকার পণ্য একদম রাতারাতি 150 টাকা। ব্যাপারটা তো এই জায়গা থেকে আমেরিকার সাথে কানাডার মারাত্মক দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব শুধু কানাডার সাথে না, এই দ্বন্দ্ব কানাডার সাথে তো আছেই, ইউরোপের বিভিন্ন দেশের সাথে আছে, চীনের সাথে আছে, ভারতের সাথে আছে, জাপানের উপরও মনে হয় শুল্ক আরোপ করেছিল। দক্ষিণ কোরিয়া, মানে টাকা যেখানে আসবে না বা কম আসবে সেখানে বাড়ানোর কোন ব্যবস্থা, সেই ব্যবস্থা মিস্টার ট্রাম্প করে থাকে। এটা দ্বিপক্ষীয় সম্পর্ক এভাবে আগায় না, সুন্দর থাকে না, এবং আসলে কাজ করা যায় না। কানাডার প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন, আমেরিকার যতই চাপ থাকুক, কোনো চাপের কাছে তিনি মাথা নত করবেন না, তিনি তার দেশের স্বার্থ দেখবেন। এই ঘটনা কখন হচ্ছে? যখন ইরানের উপরে ভয়াবহতম কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছেন এবং এই নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা, তখন কানাডার সাথে আমেরিকার এই বাণিজ্য যুদ্ধ হলো। ইরান কি বলছে? ইরান বলছে আমেরিকা যতই নিষেধাজ্ঞা থেকে এই নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়া হবে, এবং আমরা জানি কিভাবে নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিতে হয়। নিষেধাজ্ঞা থাকার পরেও কিভাবে তেল বিক্রি করতে হয় সেটা আমরা জানি, এই মেকানিজম আমার কাছে আছে। প্লাস ইরান তো প্রতিবেশী দেশগুলোকে বলেছে, বা বিশ্বের বিভিন্ন দেশকে সরাসরি সতর্ক করে দিয়েছে, প্রতিবেশী কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সামরিক ব্যবস্থা। বিশ্বের যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে সেই সমস্ত দেশের জাহাজ হরমুজ পণ্ডিতে নিষিদ্ধ হবে, এরকম সব বলছে। এবং প্রয়োজনে অফেন্সিভ ডক্ট্রিনের আওতায় ইরান হরমুজ পণ্ডিতে আমেরিকার সেনাদের উপর হামলা চালাতে পারে। মহসিন রেজাই, ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব, মেজর জেনারেল মহসিন রেজাই, তিনি পরিষ্কার করে বলেছেন যে এই নিষেধাজ্ঞা আমরা ব্যর্থ করে দেবো, এবং আমেরিকা এখানে কোণঠাসা হয়ে পড়বে। আর আমেরিকা যখন কোণঠাসা হয়ে পড়বে তখন সে বেরিয়ে আসার চেষ্টা করবে, এতে তার পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। এর মধ্যে আমরা আগেই বলেছি যে চীন, রাশিয়া অনেক দেশেই নিষেধাজ্ঞা মানবে না। আরেকটা খবর, গুরুত্বপূর্ণ খবর ছিল, আমেরিকার মিশিগান স্টেটের কথা আপনারা শুনে থাকবেন, মিশিগান অঙ্গরাজ্য। এই মিশিগান স্টেটের রিপাবলিকান দলের সিনেটর প্রার্থী মাইক রজার্স, তার নাম। নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তিনি রিপাবলিকান দলের সিনেট প্রার্থী। এই মাইক রজার্স পরিষ্কার বিবৃতি দিয়েছেন, বলেছেন, এবং আইপ্যাকের সম্ভবত প্রধান তার সাথে ক্যালিফোর্নিয়াতে মিটিং করেছেন। সেখানে বলেছেন যে দয়া করে তোমরা আমার পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দিন, আমার পক্ষে পদের প্রচারণা চালাতে হবে না। এই কথা কেন বলেছেন জানেন? আইপ্যাক হচ্ছে আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। আমেরিকায় বসবাসরত ইসরায়েলি ইহুদি, তাদের পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, তারা আমেরিকার রাজনীতির পুরোটাই নাড়াচাড়া করে, তাদের হাতেই সবকিছু। এই আইপ্যাক যদি রজার্সের পক্ষে প্রচারণায় নামে তাহলে মাইক রজার্স পরাজিত হবে, তার আশঙ্কা এটা। কেন তিনি আশঙ্কা করছেন? এই আশঙ্কা তিনি করছেন এই কারণে, এই মিশিগান স্টেটে যখন ডেমোক্র্যাট দলের প্রাইমারি হয়েছে, প্রাইমারি তো বোঝেন, আমেরিকায় যে নির্বাচন হয় তো দলের কোন প্রার্থী, অনেক প্রার্থী তো থাকে, কোন প্রার্থী অরিজিনাল প্রার্থী হবে, মনোনীত হবে, দলের মনোনয়ন পাবে কোন প্রার্থী, এটা দলের প্রেসিডেন্ট ঠিক করে দেন না, ঠিক হয় প্রাইমারির মধ্য দিয়ে। ধরেন ডেমোক্র্যাট দলের 2 বা 3 প্রার্থী নির্বাচন করবেন, তাদের ভিতরে ভোটাভুটি হয়, দলীয় ভোটাররা ভোট দেবে। এর ভিতরে যে আব্দুল আল সাইদ, একজন মুসলমান, তিনি ডেমোক্র্যাট দল থেকে জিতেছেন। তিনি মুসলমান বলে ডেমোক্র্যাট দলের এই আব্দুল আল সাইদের বিপরীতে যিনি ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান, তাকে এই আইপ্যাক সমর্থন দিয়েছিল, এবং তার পেছনে আইপ্যাক $35 মিলিয়ন পর্যন্ত খরচ করেছে, বিপুল অঙ্কের ডলার খরচ করেছে। আর ওই ভদ্রলোক নিজের যে খরচ করেছে তাতে প্রায় 64-65 মিলিয়ন ডলার খরচ করেছে শুধু প্রাইমারিতে জেতার জন্য। আর আব্দুল্লাহ আল সাইদের খরচ ছিল সম্ভবত $7.5-8 মিলিয়ন। এত বিপুল টাকা খরচ করেও আব্দুল আল সাইদের বিপরীতে তিনি জিততে পারেননি। তার প্রধান কারণ, আইপ্যাক যখন ওই প্রার্থীর পক্ষ নিয়েছে তখন লোকজন বিগড়ে গিয়ে ভোট দিয়েছে আব্দুল আল সাইদকে, কারণ গাজা মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েলের যে ভূমিকা বা ইহুদিদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমেরিকার লোকজন পছন্দ করছে না। এবং আমেরিকার সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু ইহুদি বিদ্বেষ ব্যাপকভাবে বেড়ে গেছে, অনেক সহিংস ঘটনা ঘটছে ইহুদিদের বিরুদ্ধে। যাই হোক, তো এই আব্দুল আল সাইদের বিপরীতে যে প্রার্থী ছিল ডেমোক্র্যাট দলের, তার পক্ষে কাজ করার কারণে আইপ্যাক তার পক্ষে কাজ করার কারণে ওই লোক পরাজিত হয়েছে।